দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 24। আলোচিত ঘটনা, ঘটনার পেছনের ঘটনা এবং তার বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24-এ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাইজা রাহলা। শুরুতে যে বিষয় আপনাদেরকে জানাতে চাই, বিসিবি প্রেসিডেন্টস কাপ ফাইনালে 174 রানের টার্গেটে ব্যাট করছে মাহমুদুল্লাহ একাদশ। শেষ খবর পাওয়া পর্যন্ত সংগ্রহ বিনা উইকেটে 17 রান। এর আগে সুমন খানের বোলিং তাণ্ডবে 173 রানে অল আউট হয় নাজমুল একাদশ। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে 64 রানে 5 উইকেট হারিয়ে বিপাকে পড়ে নাজমুলের দল। সাইফ 4, মুশফিক 12, সৌম্য 5, আফিফ 0 এবং অধিনায়ক নাজমুল ফেরেন 32 করে। প্রতিপক্ষের ধসে প্রধান ভূমিকা রাখেন পেসার সুমন খান। প্রথম 5 উইকেটে 3টি তার শিকার। এরপর ইরফান শুক্কুরের সাথে 70 রানের জুটি গড়েন তৌহিদ হৃদয়। তৌহিদ আউট হন 26 করে। ইরফান করেছেন ইনিংস সর্বোচ্চ 75 রান। নাইম হাসান ও নাসুম আহমেদকে ফিরিয়ে 5 উইকেট পূর্ণ করেন সুমন। 2 উইকেট শিকার রুবেল হোসেনের। টুর্নামেন্টে 12 উইকেট এই পেসারের। আর লিগ পর্বে 2 দেখায় মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে শতভাগ জয় ছিল নাজমুলের দলের। আরুন সুইং করেছিল বলটি, শট খেলবেন কি খেলবেন না এরকম। আবার অফ স্টাম্পের বাইরে ব্যাকফুটে পাঞ্চ করেছেন। আমরা চলে যাচ্ছি পরের খবরে। দীর্ঘ বিরতির পর আবারও শুরু হয়েছে ক্যাসিনো বিরোধী অভিযান। ঢাকার আশুলিয়ার কাইচাবাড়ির একটি মিনি ক্যাসিনোতে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় ক্যাসিনো সরঞ্জাম ও মাদকদ্রব্য সহ আটক করা হয় 21 জনকে। র্যাব বলছে, রাজধানীর আশেপাশে আবারও গোপনে জুয়া ও ক্যাসিনো বিস্তারের পরিকল্পনা চলছে। গেল বছর রাজধানী সহ সারা দেশে ক্যাসিনো বিরোধী অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে জব্দ করা হয় বিপুল পরিমাণ ক্যাসিনো সরঞ্জাম ও নগদ টাকা। গ্রেপ্তার করা হয় এর সাথে জড়িত রাঘব বোয়ালদের। প্রায় বছরখানেক বিরতি দিয়ে আবারও অভিযানে নেমেছে র্যাব। শনিবার রাতে আশুলিয়ার কাইচাবাড়ির এক মিনি ক্যাসিনো থেকে গ্রেপ্তার করা হয় 21 জনকে। জব্দ করা হয় ক্যাসিনো সরঞ্জাম ও মাদকদ্রব্য। র্যাব জানায়, এরা মূলত ক্লাব চালানোর আড়ালে জুয়ার কারবার করত। ক্যাসিনো হাউসগুলোতে বিদেশেও দেখছেন যেভাবে হয়, ঠিক একই রকম। সেখানে হয়তো ক্যাসিনোর সংখ্যা অনেক বেশি থাকে, এখানে আমরা একটি, হয়তো আরও আছে। আমরা এদের নাম পেয়েছি, আমরা অ্যারেস্ট করতে পারিনি, প্লাবন, হুসাইন এবং ওমর ফারুক। তো এই 3 জনকে আমরা আটক করতে পারলে আমার ধারণা যে ওই এলাকায় আরও ক্যাসিনো আছে। র্যাবের দাবি, রাজধানীর আশেপাশে জুয়া ও ক্যাসিনো বিস্তারের পরিকল্পনা করছে একটি গোষ্ঠী। এখানে আসলে নিম্ন আয়ের মানুষরাই বেশি এই ক্যাসিনোতে আসক্ত ছিল এবং তারা এটার পরিমাণ খুব বেশি না, 20-50 থেকে শুরু করে 100, 500, 1000 এই পরিমাণ টাকা তারা দিয়ে ক্যাসিনো খেলতো। সংবাদ সম্মেলনে জানানো হয়, অপরাধের সাথে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন আটককৃতরা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। ফাস্টেস্ট নেটওয়ার্কে বেশি বেশি মিনিট, 250 মিনিট 157 টাকায় এবং 90 মিনিট 57 টাকায়। বাংলা লিংক। দর্শক, করোনার কারণে গোখাদ্যের দাম ঊর্ধ্বমুখী। এই বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে এখন সরাসরি যোগ দিচ্ছেন মোহাম্মদ ইমরান হোসেন, সভাপতি বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। জনাব ইমরান হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা আসলে যে খবরটি দেখছি যে করোনার কারণে গোখাদ্যের দাম ঊর্ধ্বমুখী। এই যে গবাদি পশুর খাদ্যের দাম বেড়ে গেল, আসলে করোনার কারণে আমরা বলছি, কিন্তু মূলত কোথায় সমস্যাটা হওয়ার কারণে এই দামটি বাড়লো? করোনার কারণে আসলে আমদানি করতে সমস্যা হচ্ছে, বা এই ব্যাপারটা যদি আমাদেরকে পরিষ্কার করে বলতেন। আসলে এই দামের ঊর্ধ্বমুখী এই ঘটনাকে আসলে শুধু করোনাকে দায়ী করা যাবে না, কারণ এই জায়গায় আমাদের দেশে কিছু অসৎ ব্যবসায়ীরাও এটার সাথে জড়িত আছেন, যারা আসলে এক্সট্রা মুনাফার লোভে ওনারা মাল মজুত করে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করে আসলে এই দামটা বাড়ায় আমাদের খামারি ইয়ে করতেছি, সরকারের দৃষ্টি করতেছে যে সরকারের যদি একটা মনিটরিং সেল গঠন করা হতো, যে এই যে গোখাদ্যর দাম নির্ধারণ এবং দাম মনিটরিং এর, তাহলে হয়তো আমরা এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি পরিত্রাণ পেতাম। এই ক্ষেত্রে যেটা আপনি বলছিলেন, আপনি বেশ কিছু কারণ বলছিলেন যে এই কারণে এগুলো দামগুলো বেড়েছে। এই মুহূর্তে আসলে কি করণীয় বলে আপনার ধারণা, আপনার কি পরামর্শ?
আমরা সরকারকে অনুরোধ জানাবো আমাদের তরফ থেকে যে টিসিবির মাধ্যমে সরকার যেরকম তেল, চিনি, লবণ, যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি যেগুলো সরকার বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কম মূল্যে জনগণকে খাওয়ানোর যে চেষ্টাটা করতেছে, এটা এই 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 উদ্যোগের আসলে আমরা সাধুবাদ জানাই। এবং এইরকম যদি একটা প্রকল্প আসলে গোখাদ্যর ব্যাপারে হাতে নেওয়া যায়, যেমন প্রত্যেকটা আইটেমের প্রয়োজন নাই, আমাদের গোখাদ্যের মধ্যে বিশেষ কয়েকটা আইটেম আছে, যেমন গম ভুসি, সয়ামিল, এইরকম আরো দুই একটা ইম্পর্টেন্ট আইটেম আছে। এই মোস্ট কমনলি ইউজ আইটেম গুলা যদি সরকার টিসিবির মাধ্যমে যদি একটু বাজার নিয়ন্ত্রণ করতো, তাহলে হয়তো আমাদের খামারিদের অনেক উপকার। আপনারা আপনাদের দাবিতে সুদবিহীন লোনের ব্যাপারে কিছু বক্তব্য রেখেছেন, এই বিষয়টি কেন এবং সুদবিহীন লোন যদি আপনারা পান কিভাবে উপকৃত হতে পারবেন বলে মনে করছেন? আসলে এইবার এই করোনার প্যান্ডেমিকের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যে 5,000 কোটি টাকার আমাদের খামারিদের জন্য একটা প্রণোদনা ঘোষণা করেছেন। এই ঘোষণাটা হচ্ছে 4% ইন্টারেস্টে আমরা ব্যাংক থেকে লোন নিতে পারবো। এখন আমাদের যারা আসলে প্রান্তিক খামারি, যারা 1টা 2টা 3টা 5টা গরু পালে, তারা তো আসলে জীবনে ব্যাংকের বারান্দায় যায় না। তারা তো আসলে ব্যাংকের কার্যক্রমে তারা আসলে অভ্যস্ত না। তাদের কোনো কোলাটেরাল দেওয়ার মতন শক্তি নাই। তো তারা আসলে এইভাবে কোলাটেরাল দিয়ে এই ব্যাংকের এই লোনটা অ্যাভেল করা আসলে তাদের দ্বারা সম্ভব না। তো আমি আসলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করবো যে এই অ্যামাউন্টটাকে যদি একটু পুনর্বিন্যাস করা যায় এবং এই প্রান্তিক চাষি যারা, প্রান্তিক খামারি যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য যদি বিশেষ কোনো প্যাকেজ আয়োজন করা যায়, তাহলে আমার কাছে মনে হয় এই সেক্টরটা আবার খুব সুন্দরভাবে ঘুরে দাঁড়াতে পারবে। একেবারে শেষে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে জানতে চাই, বিদেশ থেকে আমদানি করা মাংস, এই ব্যাপারটি নিয়ে এক ধরনের নিষেধাজ্ঞা বা আপনাদের এক ধরনের অপছন্দের ব্যাপার দেখছি, এই বিষয়টি নিয়ে যদি বলতেন যে কেন? আসলে বিদেশ থেকে না, আমি প্রিসাইসলি বলবো যে ইন্ডিয়া থেকে যে হিমায়িত মহিষের মাংসটা আসে, আসলে ইন্ডিয়া থেকে এই হিমায়িত মহিষ মাংস দেশ থেকে মাংস এক্সপোর্ট করার জন্য যে প্রোটোকল আমাদেরকে মেনটেন করতে হয়, আমাদেরকে নিতে হয়, সে অন্য দেশ থেকে মাংস আমদানির ক্ষেত্রে এই প্রোটোকলটা আসলে জারি করা হোক, যে এই প্রোটোকল মেনটেন করে আসলে আমদানি হচ্ছে, এটা সাপ্তাহ চুক্তি থেকে বের করে দেওয়া হোক। তাহলে আমার কাছে মনে হয় আমাদের আর কোনো সমস্যা থাকে। মোহাম্মদ ইমরান হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে এতক্ষণ ছিলেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন। আমরা এবারে চলে যাচ্ছি পরের খবরে। নোয়াখালীর বেগমগঞ্জে ফের ধর্ষণের ঘটনা, গ্রেফতার হয়েছেন একজন। একের পর এক এমন ঘটনা কেন হচ্ছে? এসব ঘটনায় মামলা হচ্ছে কিন্তু গ্রেফতার হচ্ছে না কেন? প্রশাসন কি বলে? এই বিষয়গুলো নিয়ে এখন আমাদের সাথে আলাপ করবেন এবং নোয়াখালী থেকে আলাপ করতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সুমন ভৌমিক। সুমন, নোয়াখালীর যে ঘটনাটি দেখছি, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। ফাইজা, রানিং মাসের 4 তারিখে মূলত নোয়াখালী পুনরায় সারা দেশ থেকে দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে পড়ে। একই সঙ্গে দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় নোয়াখালী সমালোচনার মুখে পড়েছে। সর্বশেষ আজকে একটি ঘটনা ঘটেছে, যেটি গত পরশু রাতের ঘটনা। পরশু রাতে চৌমুহানিতে, বেগমগঞ্জের আরেকটি জায়গা সেটি হচ্ছে চৌমুহনির করিমপুরে, ওই রাতের প্রায় 2টা থেকে 2:30টার দিকে এক তরুণীকে তার ঘরে প্রবেশ করে পার্শ্ববর্তী এক বখাটে তাকে দেশীয় এক ধরনের অস্ত্র দা দিয়ে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করেছে বলে যে অভিযোগ করেছে, সেটি গতকাল রাতে ওই তরুণীর বাবা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি মামলা করেছে। মামলা করার পরপরেই প্রশাসন, অর্থাৎ পুলিশ, ডিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আজকে তাকে সন্ধ্যার আগেই তাকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে এবং সেখান থেকে তাকে রাতে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যেটি আপনি শুরু থেকে বলছিলেন, নোয়াখালীতে একের পর এক ঘটনা ঘটছে
ঠিকই, কিন্তু গ্রেপ্তার হচ্ছে না। যদি এটি বলি গ্রেপ্তার হচ্ছে না, এটা ঠিক না, একদমই গ্রেপ্তার হচ্ছে। ঘটনার পরপরই কিন্তু পুলিশ তৎপর হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হচ্ছে, পুলিশের পাশাপাশি ডিবিআই রয়েছে, পিবিআই রয়েছে, র্যাব রয়েছে, তারা আসামি গ্রেপ্তারও করছে। কিন্তু এত কিছুর পরেও কেন এটি থামছে না, সে বিষয়টি আসলে ভালো বলতে পারবেন হয়তো রাজনৈতিক নেতারা যারা রয়েছেন, সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন, সমাজবিজ্ঞানী যারা রয়েছেন, তারা ভালো বলতে পারবেন। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি নিউজ এই প্রতিবেদন আমরা প্রচার করেছি এই ঘটনাগুলো কেন বারবার ঘটছে। এ বিষয়ে যারা বিশেষজ্ঞরা যেটি বলেছেন সেটি হচ্ছে বেশিরভাগ ঘটনার সঙ্গে সম্পৃক্ত মাদকাসক্ত, একই সঙ্গে বখাটে, চোর, ছিনতাইকারী কিংবা সিসকা যেসব ঘটনাগুলো ঘটে তারাই মূলত এসবগুলোর সঙ্গে জড়িত। এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে বলেও বিশেষজ্ঞরা মত দিয়েছেন। ফাইজা। সুমন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিয়েছিলেন সুমন ভৌমিক। আমরা পরবর্তী খবরে যাচ্ছি। সিলেটের খবর। সিলেটে বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে আমরণ অনশনে বসেছিলেন নিহত রায়হানের মা। এই বিষয় নিয়ে আরও জানাতে সিলেট থেকে সরাসরি এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, আপনি আমাদেরকে জানাবেন যে রায়হানের মা উনি অনশন কখন শুরু করেছিলেন এবং কখন শেষ করেছেন, এবং অভিযুক্ত আকবরের অবস্থা নিয়ে প্রশাসন কিছু বলছে কিনা? আচ্ছা দেখেন, আজকে মূলত ঘটনার প্রায় 15 দিন অতিবাহিত হয়েছে। সেই 15 দিন পরে কিন্তু যে ফাঁড়িতে রায়হানকে নির্যাতন করা হয়েছে তার মা বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে সেই ফাঁড়িতে সকাল 11টার দিকে তার মা এবং তার স্বজন যারা আছেন তাদেরকে নিয়ে বন্দরবাজার ফাঁড়িতে আমরণ অনশনে বসেন, এবং তখনই আমাদের সাথে কথা বলেন। তিনি বলছিলেন যে ইচ্ছে করলেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যারা অভিযুক্ত রয়েছে বা তারা যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তাদেরকে গ্রেপ্তার দেখাতে পারে, কেন গ্রেপ্তার দেখাচ্ছে না সেটি তিনি প্রশ্ন তুলেছেন। সেই সাথে বলেছেন যে প্রধান অভিযুক্ত যিনি আছেন অর্থাৎ আকবর হোসেন ভূঁইয়া, সে কিন্তু এখনো আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে পলাতক রয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। এবং এর প্রধান কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যেহেতু পুলিশই বিষয়টি তদন্ত করছে, সেক্ষেত্রে পুলিশ খুব সহজেই তাদেরকে গ্রেপ্তার করতে পারত। ইতিমধ্যে 5 জনকে বহিষ্কার করা হয়েছে, 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। যদি যে 5 জনকে বহিষ্কার করা হয়েছে সেই 5 জন যদি অভিযুক্ত না হয় তাহলে কেন তাদেরকে বহিষ্কার করা হলো, এমন প্রশ্ন কিন্তু তারা গণমাধ্যম কর্মীদের ছুড়ে দিয়েছেন। তারপর বিকেল 5টার দিকে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী তিনি নিজে গিয়ে রায়হানের মায়ের সাথে কথা বলেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে যেহেতু পুরো সিলেটের মানুষ রায়হান হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলন করছে এবং তার পরিবারের সাথে রয়েছে, এবং এই আসামি যারা রয়েছে বা অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত প্রশাসনকে বিভিন্নভাবে তারা চাপ প্রয়োগ করবেন এবং রায়হানকে যাতে ধরতে পারে সেই বিষয়টি তারা প্রশাসনের কাছে বারবার তুলে ধরবেন। তো সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু মূলত রায়হানের মা আপাতত অনশন তুলে নিয়েছেন বিকেল 5টার দিকে। আর আমরা আজকে ঘণ্টাখানেক আগে প্রায় পুলিশ সুপার যিনি আছেন পিবিআইয়ের খালেদুজ্জামান, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন এখন পর্যন্ত মামলায় 2 পুলিশ সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়েছে, আর বাকি 1 জনকে তারা হেফাজতে নিয়েছেন। এবং যেহেতু পুলিশ বলেছিল ঘটনাটি ছিনতাইয়ের ঘটনা এবং রায়হান ছিনতাই করেছিল, এরকম অভিযোগ যিনি করেছেন সাইদুল শেখ নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, এবং তার সহযোগী আরো একজন আছেন রনি শেখ, সে কিন্তু পলাতক রয়েছে। তো সব মিলিয়ে আসলে রায়হান হত্যাকাণ্ডে আকবর গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সিলেটের প্রত্যেকটি জায়গা থেকে মানুষ প্রতিবাদ জানাচ্ছেন, আন্দোলন করছেন, এবং এটি হয়তোবা আগামী সপ্তাহ পর্যন্ত সে আন্দোলন থাকবে। ফাইজা। গুলজার, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন গুলজার আহমেদ। আমাদের সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নেবার, আমরা কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে, আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ ভিউজ 24-এ। চন্দ্রের নবম তিথিতে সারা দেশে আজ অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজার মহানবমী। আর মাত্র একদিন পরই মর্ত ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরে যাবেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা। তাই মূলত আজই পূজার শেষ দিন। শাস্ত্র অনুযায়ী রাবণের পরাজয় যখন অনিবার্য, তখন শাপলা, শালুক ও বলিদানের মধ্য দিয়ে দেবীর পূজা করা হয়। মহানবমীতে স্বাস্থ্যবিধি মেনেই 108টি নীলপদ্ম, অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে হয় বিহিত পূজা। 108টি বেলপাতা, আম কাঠ ও ঘি দিয়ে সম্পন্ন হয় এই যজ্ঞ। আহুতি দেওয়া হয় দেবী দুর্গার কাছে। বিদায় জানানো হয় অশুভ শক্তিকে। পৃথিবীতে দেবী দুর্গার আগমনে যেমন উৎফুল্ল হন সনাতন ধর্মাবলম্বীরা, তেমনি বিদায় ঘিরে বাঁচতে শুরু করে বিচ্ছেদের সুর। সোমবার বিজয়া দশমীতে দুর্গাদেবীর দশমী বিহিত পূজা, স্থাপন ও বিসর্জন অনুষ্ঠিত হবে। সেই চক্রান্ত তাদের ব্যর্থ করবে। আমরা এই দেশ আমাদের সকলের
দর্শক, রাজধানীর বনানী পূজা মণ্ডপ থেকে সরাসরি এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন নীল মাহবুব। নীল, ফাইজা, আপনার কথা আমি শুনছিলাম এবং আপনি আসলে যেমনটি বলছিলেন যে পুজোর কথা, এবং পুজোর কথা তো আপনি বললেন, তবে আমি এখন আছি বনানীতে এবং বনানীর পুজো মণ্ডপে আছি। এবং আপনাকে যদি একটু আমি দেখাই তাহলে আমি দেখাতে পারি যে বনানীর পুজো মণ্ডপ কিন্তু সবসময় আসলে খুব বড় আকারে এখানে পুজো অনুষ্ঠিত হয় এবং সেই পুজোটা কিন্তু এবার খুব স্বল্প পরিসরে অনুষ্ঠিত হচ্ছে, কারণ করোনার কারণে, করোনার সুসময়ে আসলে মানে এই পুজোর সুসময়ে আসলে করোনার যে দুঃসময়টা, সেই দুঃসময়টা এমনভাবে জেঁকে বসেছে যে বনানীর যে সর্ববৃহৎ একটা পুজো মণ্ডপ ছিল, প্রতি বছরই অনুষ্ঠিত হতো, সেটা কিন্তু এখন স্বল্প পরিসরে হচ্ছে। এবং এই স্বল্প পরিসরে হওয়ার ফলে যেটি হচ্ছে রাহেলা, সেটি হচ্ছে যে এখানে কিন্তু সবাই আসলে সেই দূরত্ব, যে সামাজিক দূরত্ব মেনে চলবার কথা, সেই সামাজিক দূরত্ব মেনে চলার কোনো কিছু কিন্তু আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি না। কারণ জায়গাটা যেহেতু কম, সেহেতু সবাই কিন্তু পাশাপাশি ঠাসাঠাসি করেই কিন্তু আসলে এই পুজো মণ্ডপে আসছে এবং দেবী দুর্গাকে আসলে প্রণাম করে যাচ্ছে। আরেকটি ব্যাপার যে মাস্ক আসলে সবাই পরেছে। আর যেটি বলছিলেন যে আজকে মহানবমী, এবং আমরা পুরোহিতের সাথে কথা বলেছি, পুরোহিত বলেছে 7টার পরে আরতি শুরু হবে। আর নবমী যেটি, সেই নবমী হচ্ছে কিন্তু আসলে এই নবমীর দিনে কিন্তু আসলে দেবী দুর্গাকে প্রাণ ভরে ভক্তরা আসলে দেখে থাকে। কারণ হচ্ছে যে আজকের দিনটা পেরিয়ে গেলেই কালকে দশমী, এবং সেই দশমীতে কিন্তু দেবী দুর্গা কৈলাসে তার স্বামী গৃহে ফিরে যাবেন। অর্থাৎ আগামীকাল কিন্তু একটা বিষাদ আচ্ছন্ন থাকবে ভক্তরা। এবং আজকেই আসলে উৎসবের শেষ রাত, যে দুর্গা উৎসবকে কেন্দ্র করে সবার মাঝে একটা আনন্দ খেলা করে, সেই উৎসবের কিন্তু শেষ রাত আজকে, এবং কালকেই বিষাদে ছেয়ে থাকবে সমস্ত ভক্তকুল। আর এই যে নবমী, সেই নবমী কিন্তু শুরু হয় আসলে অষ্টমীর শেষ 24 মিনিটে, অর্থাৎ যেটিও আসলে বলি যে আমরা সন্ধি পূজা, সন্ধি পূজাটা হয় হচ্ছে অষ্টমীর শেষ 24 মিনিট আর নবমীর প্রথম 24 মিনিট। তো তার মধ্যে দিয়ে আসলে নবমী শুরু হয়, এবং নবমীর আনুষ্ঠানিকতা কিন্তু আজ সকাল 9:57 শুরু হয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু এই স্বল্প পরিসরেও রায়লা মানে যারা ভক্তরা আছে তারা কিন্তু পুজো ঠিকই উদযাপন করে যাচ্ছে। রায়লা। নীল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, বনানীর পূজা মণ্ডপ থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিয়েছিলেন নীল মাহবুব। এবারে আমরা চলে যেতে চাই ভারতের কলকাতায়। কলকাতা থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনার কাছে জানতে চাই যে করোনায় এবার আসলে পুরো ভারতে অন্যরকম পুজো, আপনি অনেকগুলো মণ্ডপ ঘুরেছেন, কি রকম অবস্থা দেখছেন, কি রকম সচেতনতা মেনে চলা হচ্ছে, এ ব্যাপারে যদি জানাতেন। দেখুন, এখনো পর্যন্ত যা পরিস্থিতি, আজকে শুভ নবমীর যে মানুষের ঢল, যেটা আমরা প্রতি বছর দেখি, সেই মানুষের ঢল কিন্তু অনেকাংশেই কম। গতকাল অষ্টমীর দিন যেটা সবচেয়ে বেশি প্রতিবার ভিড় হয়, সেই অষ্টমীর দিনে মূলত যে অষ্টমী নবমী মিলিয়ে যে মানুষের ভিড়ের জনসংখ্যা এখনো পর্যন্ত সামনে পড়ছে, যেটা প্রতিবারের যে জনসংখ্যা তার কিন্তু খুবই কম, অর্থাৎ 20% বেশি কিন্তু মানুষ নামেনি এখনো পর্যন্ত রাস্তায়। এবং মণ্ডপে যেহেতু প্রবেশ নিষেধ আছে, সেক্ষেত্রে মণ্ডপের বাইরে থেকে জায়েন্ট স্ক্রিনে তারা যে কজন মানুষ রাস্তায় নেমেছে তারা কিন্তু প্রতিমা দর্শন করছে এবং মণ্ডপে তারা ঢুকতে পারছেন। অন্যদিকে প্রতিবাদী যে পুজো কমিটিগুলো, তারা কিন্তু বিভিন্ন সোশ্যাল সাইটে তারা কিন্তু লাইভের মাধ্যমে তারা কিন্তু তাদের প্রতিমা দর্শন করাচ্ছেন, এবং সেই হিসেবে কিন্তু মানুষরা বাড়িতে থেকেই তারা কিন্তু প্রতিমা দেখতে পাচ্ছেন। অঞ্জলির ক্ষেত্রেও কিন্তু যেটা দেখা গেছিল যে অনলাইনে অঞ্জলি এবার কিন্তু চালু হয়েছে, যার ফলে মানুষের মধ্যে একটা সচেতনতা রয়েছে। এছাড়াও যারা রাস্তায় রয়েছে তাদের জন্য কিন্তু পুজো কমিটিগুলো মাস্ক এবং স্যানিটাইজার তারা কিন্তু ব্যাপক পরিমাণে বিলি করছে, ফলে সচেতনতা আছে, যার জন্য কিন্তু মানুষ রাস্তায় কম নেমেছে, এবং যারা নেমেছে তারাও কিন্তু সচেতনতার সাথেই নেমেছে। পাশাপাশি আরো একটা কথা বলে দিচ্ছি, নবমীর দিনে বেশ বিষাদের খবর কিছুক্ষণ আগে আমাদের সামনে এসেছে। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, তার একটি মেডিকেল বুলেটিন কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে। নবমীর দিনের সবচেয়ে বিষাদের খবর, তিনি কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। তার যে পরপর যে উন্নতির যে খবর আমরা পরপর পাচ্ছিলাম, এবং তারপরে কিছুক্ষণ আগে কিন্তু মেডিকেল বুলেটিনে জানিয়ে দেওয়া হয়েছে অভিনেতা কিন্তু তার চিকিৎসায় প্রপার সাড়া দিচ্ছেন, এবং যার ফলে কিন্তু ডাক্তাররা তাকে নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রয়েছে। অন্যদিকে বলে রাখতে চাই, আজ কিন্তু শুধুমাত্র মহানবমী না, সারা ভারত জুড়ে কিন্তু দশরা উৎসব শুরু হয়েছে, এবং এই দশরা উৎসবের প্রাক্ক্ষণে কিন্তু ভারতের সর্বত্র কিন্তু একটা আলাদা উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কিন্তু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি এসেছেন, এবং দার্জিলিং সিকিমে দুদিনের সফরে তিনি সেখানে অস্ত্র পূজায় তিনি কিন্তু মন দিয়েছেন। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ খবর, যেখানে ভারতের মণ্ডপগুলোতে দর্শকদের বিধিনিষেধ রয়েছে, সেখানে কিন্তু এই বিধিনিষেধ ভাঙায় সৃজিত এবং মিথিলার বিরুদ্ধে আইন অবমাননার নোটিশ জারি করতে চলেছে কলকাতা হাইকোর্ট। শুভজিৎ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং এখনকার এই পুজো পরিবর্তিত পরিস্থিতিতে পুজো কেমন চলছে সে ব্যাপারগুলো জানানোর জন্য অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন শুভজিৎ পুততুণ্ড।
আমরা চলে যাচ্ছি এবারকার খবরে। করোনা ভাইরাসের কারণে এবার দুর্গাপূজা উদযাপনের চিত্র যদিও ভিন্ন, তবে গানের কথায় উৎসব আছে যেন ঢাকের তালে সেই একই আলখেল্লার। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে উপলক্ষ করে 3টি গান মুক্তি দিয়েছেন সঙ্গীত শিল্পী সন্দীপন দাস। পুজো উদযাপন আর নতুন গান নিয়ে কথা বলতে আমাদের সাথে এখন তিনি সরাসরি যুক্ত হচ্ছেন। দর্শক, তার সাথে কথা বলবো, তবে তার আগে দেখে আসবো পুজো উপলক্ষে মুক্তি পাওয়া তার দশপূজা শিরোনামের গানটির কিছু অংশ। দর্শক, সরাসরি আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন সঙ্গীত শিল্পী সন্দীপন দাস। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। শুরুতেই আসলে আপনাকে পুজোর শুভেচ্ছা জানাতে চাই, এবং তারপরে আপনার আসলে একটি গান আমরা দেখছিলাম। করোনার কারণে আমাদের জীবনযাত্রা বেশ কিছুটাই বদলে গিয়েছে, আপনার গান সম্পর্কে জানবো, তবে তার আগে এবারের পুজো আসলে কিভাবে উদযাপন করছেন এ ব্যাপারটা নিয়ে যদি জানাতেন। দর্শক, আমরা সঙ্গীত শিল্পী সন্দীপন দাসের সাথে কথা বলবো কিছুক্ষণ পর। আমাদের সংযোগটি যখন ঠিকভাবে কাজ করবে, তবে এখন আমরা চলে যাচ্ছি পরের খবরে। যুবতী রাধে বিতর্কে বিব্রত হতভম্ব শাওন। ফেসবুকে সারিকার ফেক আইডি অর্ধশত। জন্মের 172 দিন পর ছেলের নাম রাখলেন কোয়েল। 25 বছর বয়সী রোহানের সাথে 7 পাকে বাধা পড়লেন 32 বছরের নেহা। দর্শক, দেশ বিদেশের এমন দর্শক, আমরা সঙ্গীত শিল্পী সন্দীপন দাসের সাথে কথা বলবো কিছুক্ষণ পর। আমাদের সংযোগটি যখন ঠিকভাবে কাজ করবে, তবে এখন আমরা চলে যাচ্ছি পরের খবরে। যুবতী রাধে বিতর্কে বিব্রত হতভম্ব শাওন। ফেসবুকে সারিকার ফেক আইডি অর্ধশত। জন্মের 172 দিন পর ছেলের নাম রাখলেন কোয়েল। 25 বছর বয়সী রোহানের সাথে 7 পাকে বাধা পড়লেন 32 বছরের নেহা। দর্শক, দেশ বিদেশের এমন সব খবর নিয়ে এবারে থাকছে একটি ডেস্ক রিপোর্ট। কথা ছিল গেল কোরবানির ঈদেই প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে অনন্ত অভিনীত ও প্রযোজিত ছবি দিন দ্য ডে। কিন্তু করোনার কারণে শুটিং শেষ করতে না পারায় তা আর হয়নি। শিগগিরই কাজে ফিরবেন অনন্ত, আর তাই অ্যাকশন দৃশ্যে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন এই নায়ক। তারই কিছু অংশ নিজের পেজে শেয়ার করেছেন অনন্ত। কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চাই, বামুনকে আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়। যুবতী রাধের গানে চলমান বিতর্কে চরম বিভ্রান্ত শিল্পী শাওন। তার দাবি, ছোটবেলায় জন্মাষ্টমীর অনুষ্ঠানে এই গানে অনেকবার নেচেছেন তিনি। শুধু তাই নয়, গানটিতে কণ্ঠ দেওয়ার আগে ইউটিউবে 25 থেকে 30 ভাষণ শুনেন তিনি, যেখানে প্রতিটির কথা খানিকটা এদিক ওদিক হলেও সুর একই। আর ক্রেডিট লাইনে লেখা প্রচলিত গান, সংগৃহীত গান। আর তাই গানটি কিভাবে ব্যান্ড সরলপুরের হয় তা নিয়ে প্রশ্ন তার মনে। ফেক আইডিতে এবার বিড়ম্বনা শিকার মডেল অভিনেত্রী সারিকা। 10, 20, 30টি নয়, তার নামে অর্ধশতাধিক ফেক আইডি ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। এর মধ্যে সারিকা সাবরিন নামের একটি আইডির ফলোয়ার 1,18,000-এর মতো। এই আইডির কারণে তার সাথে পরিচিত জন, বন্ধুবান্ধব, সহশিল্পী ও নাটকের পরিচালকদের ঘটছে ভুল বুঝাবুঝি। সারিকা জানান, প্রায় 2.5 বছর আগে তার আইডি হ্যাক হয়। এরপর থেকে তিনি আর ফেসবুকে নেই। মহাষ্টমীর দিন ছেলের নাম রাখলেন কোয়েল মল্লিক। জন্মের 172 দিন পর প্রথম সন্তানের নাম দিলেন কবির। শনিবার স্বামী নিসপাল সিং ও ছেলের সাথে একটি ছবি পোস্ট করেন কোয়েল। কবিরের জন্মের পর এটি তার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা ছবি। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে 7 পাকে বাধা পড়লেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নেহা কক্কর। শনিবার 25 বছর বয়সী বন্ধু রোহনপ্রীত সিং এর সাথে মালাবদল করেছেন 32 বছর বয়সী নেহা। দিল্লির একটি গুরুদ্বারে হয়েছে নেহা রোহনের বিয়ে। করোনার কারণে পূজা মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে নো এন্ট্রি জোন নিয়ম চালু করেছে পশ্চিমবঙ্গের আদালত, যেখানে ক্লাবের সদস্য বা এলাকার বাসিন্দা না হলে ঢুকতে পারবে না মণ্ডপে। কিন্তু উচ্চ আদালতে সে আদেশ ভঙ্গ করে মিথিলাকে নিয়ে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পূজা মণ্ডপে মহাষ্টমীর অঞ্জলি দেন সৃজিত। একই অভিযোগে অভিযুক্ত নুসরাত জাহান ও তার স্বামী নিখিল জৈন। জানা গেছে শিগগিরই তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা।
নিউজ 24-এর ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এ। মাস্ক না পরলে সরকারি বেসরকারি কোনো অফিসেই সেবা মিলবে না। মন্ত্রিসভার বৈঠক শেষে এই কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিগগিরই অফিস আদালতে এই বিষয়ে নোটিশ দেওয়া হবে। তিনি জানান, গণপরিবহনে সতর্কতার বিষয়ে রেল, নৌ ও সড়ক বিভাগের সংশ্লিষ্টদের সাথে শিগগিরই বৈঠক করে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী 8 নভেম্বর সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। করোনা মোকাবিলায় নেওয়া পদক্ষেপ এবং অর্থনীতির চাকা সচল রাখতে সরকারের ভূমিকার কথা থাকবে এতে। দেশে করোনায় আরও 23 জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ 19 জন আর নারী 4 জন। এ পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে 5803 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনাক্ত বিবেচনায় মৃত্যু হার 1.46%। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1308 জন। আক্রান্তের হার 11.78%। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 3,98,815 জন। আর 1544 জন বেড়ে মোট সুস্থ হয়েছেন 3,15,107 জন। দর্শক, স্পেনের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে বার্সেলোনা থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ইসমাইল হোসেন রায়হান। ইসমাইল, আপনি আমাদেরকে জানাবেন স্পেনের সবশেষ করোনা পরিস্থিতি কি এবং লকডাউন কার্যকরে কি ধরনের পদক্ষেপ নিয়েছে স্পেন সরকার? ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, স্পেনের করোনা ভাইরাস পরিস্থিতি বিশ্বে প্রায় 265 দেশেরও বেশি কিন্তু করোনা ভাইরাস আক্রমণ করতে সক্ষম হয়েছে। সেখানকে স্পেন ছিল গতকালকে 6 নম্বরে, সেটি থেকে কিন্তু আজকে 5 নম্বরে উঠে এসেছে সারা বিশ্বে করোনা ভাইরাস আক্রমণের দিক থেকে। স্পেনে বর্তমান আক্রান্তের সংখ্যা প্রায় 11,10,372 জন এবং বাংলাদেশি আক্রান্তের সংখ্যা 1000, যার ভিতরে 6 জন মৃত্যুবরণ করেছেন এবং গতকালকে শুধুমাত্র মাদ্রিদে আক্রান্ত হয়েছেন 11 জন, যার 5 জন আছেন হসপিটালে আইসিইউতে এবং 6 জন কিন্তু হোটেলে তারা আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। তবে সরকার ইতিমধ্যে এই দ্বিতীয়বার যে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি, সেটির জন্য ধূমপানকে দায়ী করছেন এবং প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে যে কাজ করা সংগঠন ভালিয়েন্তে বাংলা সভাপতি এলাহি, তিনি বলেছেন যে আসলে ইমিগ্রেন্ট যারা আছে তাদের অসাবধানতা, অসচেতনতা এবং কি তাদের চলাফেরার কিছু ত্রুটির কারণে কিন্তু দ্বিতীয় দফায় এই সংক্রমণটি বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা যদি গত এক সপ্তাহের একটু স্ট্যাটিস্টিকটা দেখি, যে গত 23 তারিখে আমাদের এই গোটা স্পেনে মৃত্যুর সংখ্যা ছিল 31 জন, যেটি কিন্তু বিগত 3-4 মাসে আমরা দেখেছি মৃত্যুর সংখ্যা একদমই শূন্যতে নেমে এসেছিল এবং আক্রান্তের সংখ্যা অনেকটা কমে এসেছে। গত 3-4 দিন ধরে কিন্তু আমরা দেখছি যে প্রায় 20,000-এর মতো কিন্তু আক্রান্তের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে আজকে সরকার এবং কি বিভিন্ন রাজ্যের প্রধানদের সাথে কিন্তু মিটিং করছে যে 9টি অঞ্চলে তারা কারফিউ জারি করতে যাচ্ছেন এবং কি পুরো স্পেনকে তারা কারফিউর আওতায় আনতে যাচ্ছে। এবং সরকার বলেছেন, যদি এই লকডাউনে পুনরাবৃত্তি না চায় তাহলে যাতে মানুষ সামাজিক দূরত্ব বজায় চলে, মাস্ক ব্যবহার করে এবং কি যারা বিভিন্ন ধরনের মানববন্ধন করতে যাচ্ছে অথবা বিভিন্ন ধরনের সমাবেশ করতে যাচ্ছে তাদেরকে সরাসরি নিষিদ্ধ করেছে। রেস্টুরেন্ট গুলো 50% অংশে তাদের সার্ভিস করতে পারবেন এবং বাকি 50% তাদেরকে বন্ধ রাখতে হবে। এবং সুপারমার্কেট যেগুলো আছে সেগুলো সকাল 10টা থেকে 7টা পর্যন্ত তারা খোলা রাখতে পারবেন এবং এরপরে কোনো ধরনের আসলে দোকানপাট খোলা রাখা যাবে না। তবে সরকার যেটি বলছেন বা স্বাস্থ্য মন্ত্রণালয় যেটি বলছেন যে জনগণের অসাবধানতা বা অসচেতনতার জন্যই কিন্তু দ্বিতীয় দফা এই যে করোনা ভাইরাসের সংক্রমণ সেটি বৃদ্ধি পাচ্ছে এবং কি মানুষ যদি এখন থেকে সচেতন না হয়, এটি কিন্তু প্রথমবারের থেকে দ্বিতীয়বারে আরো বড় আকার ধারণ করতে পারে এবং কি এটির ভয়াবহতা বা এটির যে অর্থনৈতিক চাকার গতি সেটি আরো কমিয়ে আনবে এবং বেকারত্বের হার আরো বৃদ্ধি পাবে। ইসমাইল হোসেন, আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে যদি বলতেন যে কতদিন বন্ধ ছিল, তারপর খুলেছিল কিনা, আবারও কি বন্ধ হওয়ার সিদ্ধান্ত হতে যাচ্ছে কিনা, কি অবস্থা দেখছেন?
স্কুল কলেজগুলো যেটি আপনি বলছেন যে বিশ্ববিদ্যালয়গুলো একেবারেই বন্ধ ছিল এবং স্কুলগুলো কিন্তু তারা খুলতে চেয়েছিল যে মার্চ থেকে যখন একটু নিম্ন গতির দিকে ছিল এই করোনা ভাইরাসের পরিস্থিতি, তখন তারা যে স্কুলগুলো আছে শিশুদের বাচ্চাদের সেগুলি তারা স্বাস্থ্যবিধি মেনে কিন্তু তারা খুলেছিলেন এবং কি খোলার পরবর্তীতে যখন দেখেছে যে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু এই স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং সর্বপ্রথম কিন্তু স্পেনে আপনার বিচ অথবা খোলা জায়গাগুলোতে কিন্তু বাচ্চাদেরকে বের হওয়ার অনুমতি প্রদান করে এবং অনুমতির পরপরই দেখা গিয়েছে যে সংক্রমণের সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছিল, যার কারণে সব বর্তমানে লকডাউনের আওতায় তারা আনতে চায়। ইসমাইল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সরাসরি যোগ দেওয়ার জন্য। দর্শক, স্পেন থেকে আমাদের সাথে এতক্ষণ সরাসরি যোগ দিয়েছিলেন ইসমাইল হোসেন রায়হান। আমরা চলে যাচ্ছি পরের খবরে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ সপ্তাহের প্রচারে রাত দিন এক করে ফেলছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। শনিবার নর্থ ক্যারোলাইনা, ওহাইও এবং উইসকনসিনে প্রচারণা চালান ট্রাম্প। বলেন দ্রুতই করোনা ভাইরাস শেষ হয়ে যাচ্ছে। তিনি দাবি করেন তার আমলে সন্ত্রাসী, জঙ্গি এবং চরমপন্থীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হয়েছে। অভিযোগ করেন বাইডেন জয়ী হলে ঝুঁকিপূর্ণ দেশগুলোর নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রকে উন্মুক্ত করে দেবেন। পেনসিলভেনিয়ায় প্রচারণায় বাইডেন অভিযোগ করেন জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কোনো উদ্যোগ নেননি ট্রাম্প। ফলে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল আর উপকূলে বাড়ছে বন্যা। মিয়ামিতে বাইডেনের পক্ষে প্রচারণায় সাবেক প্রেসিডেন্ট ওবামা বলেন এমন একজনকে কেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট বানাবে মার্কিনিরা, যিনি সাংবাদিকদের কঠিন প্রশ্ন এড়িয়ে যান। দর্শক, এবারে নিউ ইয়র্ক থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক শিহাবুদ্দিন কিসলু। জনাব শিহাবুদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে খবরগুলো দেখছিলাম, আমরা জানি যে এবারে ভোট দিচ্ছে রেকর্ড সংখ্যক তরুণ ভোটার। তারা আসলে কি ভাবছেন, কি প্রত্যাশা করছেন এবং কি বিষয়ে প্রাধান্য পাচ্ছে তাদের কাছে? যেমনটি জেনেছেন, আসলে এখানকার তরুণদের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে প্রথমত চাকরি এবং সার্বিক অর্থনীতি, পাশাপাশি ইমিগ্রেশন রয়েছে, তারপরে জলবায়ু রয়েছে এবং এলজিবিটি অর্থাৎ সমকামী অধিকারের বিষয়টি রয়েছে। এই বিষয়গুলো তাদের প্রতি বেশি আকর্ষণ করছে এই ইস্যুগুলোকে নিয়ে। এবং আমরা জানি যে এখানে প্রায় 2016 সালে প্রায় 24 লাখ তরুণ ভোটার হয়েছিল। এবারে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে প্রায় আরো 70 লাখ 6.8 মিলিয়ন, সরি আগেরটা ছিল 24 মিলিয়ন, এটা 6.8 মিলিয়ন নতুন তরুণ ভোটাররা এবার ভোট দিতে যাবেন, যাদের 55%ই কিন্তু রেজিস্টার্ড ডেমোক্রেট এবং বাকিরা রিপাবলিকান এবং অন্য। তো এরকম একটা পরিস্থিতিতে তাদের সামনে যে বিষয়টি এসেছে, তারা মনে করছে যে এখন যে করোনার প্রকোপে যে চাকরি হারা এবং যে পরিস্থিতি, তাতে আগামীতে তাদের এই তরুণ প্রজন্ম বা যারা নতুন, যারা 18 থেকে 29 বছর বিশেষ করে তারা, এবং 34 থেকে 44 তাদের কি হবে, তারা এই বিষয়টি নিয়ে খুব চিন্তা ভাবনা করেই এবার ভোটে এগুচ্ছেন বলে আমরা দেখতে পাচ্ছি। বলা হচ্ছে যে শেষ মুহূর্তে লড়াইয়ের মঞ্চ হচ্ছে সুইং স্টেটগুলো। জনমত জরিপে কারা এগিয়ে আছে, কি দেখছেন? দেখুন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এবারও আমরা দেখছি যে সুইং স্টেটগুলোতে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং বিশেষ করে সেই জায়গাতে যদিও আমরা সার্বিকভাবে দেখছি প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এগিয়ে আছেন, বিভিন্ন দিক থেকেই বিভিন্ন ক্যালকুলেশনেই বলছে সেটা, কিন্তু তারপরেও সর্বশেষ যেটা বোঝা যাচ্ছে সেটি হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। দেখুন যে ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, উইসকনসিন এবং নর্থ ক্যারোলিনা, এর মধ্যে যদি বাইডেনকে জিততে হয় অবশ্যই তাকে পেনসিলভেনিয়া এবং ফ্লোরিডা পেতে হবে। কিন্তু ফ্লোরিডা যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উইন করে তাহলে ধরে নিতে হবে তিনি উইন করছেন। পরিস্থিতিটি এমনই যে ইলেকট্রাল ভোটের খেলায় যে অত্যন্ত জটিল অঙ্ক বিরাজ করছে। বলা যেতে পারে যে ফ্লোরিডা এবার যিনি জিতবেন তিনি পরবর্তী প্রেসিডেন্ট হবে। যদিও আমরা দেখতে পাচ্ছি প্রায় 20 ইলেকট্রাল ভোটের ব্যবধানে জনমত জরিপে প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এগিয়ে রয়েছেন, কিন্তু বিষয়টি কিন্তু খুব জটিল পরিস্থিতি রয়েছে। বিশেষ করে উইসকনসিন এবং নর্থ ক্যারোলিনা এখানে একটা বিরাট ভূমিকা পালন করবে। পেনসিলভেনিয়াতেও আমরা দেখছি যে জো বাইডেনের কিছু বক্তব্য, বিশেষ করে এই বিতর্কে যে তিনি যে তেল সংশোধনের যে কোম্পানিগুলো কাজ করছেন তেল উত্তোলন এবং সংশোধনীতে, সেই তাদের ব্যাপারে একটি বক্তব্য রেখেছেন যেটি থেকে নেগেটিভ একটি ইম্প্যাক্ট সেখানে পড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি, ইভেন তার নিজ দলের মধ্যেই। এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখা দিয়েছে। সেই কারণে
আমরা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না যে কে এগিয়ে আসছে, তবে ডেফিনেটলি ফ্লোরিডা এবং পেনসিলভেনিয়া হবে এবারের নির্বাচনের মূল বিজয় কিংবা পরাজয়ের মূল রাজ্য। জনাব শিহাবুদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, নিউ ইয়র্ক থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিয়েছিলেন প্রবাসী সাংবাদিক শিহাবুদ্দিন কিসলো। আমরা চলে যাচ্ছি পরের খবরে। আবারও আমরা পুজো প্রসঙ্গে একটি খবর জানবো। করোনা ভাইরাসের কারণে এবারে দুর্গাপুজো উদযাপনে আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। এই ব্যাপারে কথা বলতে আমাদের সাথে সরাসরি এখন যোগ দিচ্ছেন সঙ্গীত শিল্পী সন্দীপন দাস। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা শুরুতে আপনাকে পূজার শুভেচ্ছা জানাচ্ছি এবং তারপরে আসলে আপনার কাছে জানতে চাই, করোনার কারণে আমাদের জীবনযাত্রা অনেকটাই কিন্তু বদলে গিয়েছে। এবারের পুজো আসলে কিভাবে উদযাপন করলেন বা চারপাশের পরিস্থিতি কেমন দেখছেন? সবাইকে শারদীয় শুভেচ্ছা। সবচেয়ে বড় কথা কি, মানে করোনা হয়েছে বটে, কিন্তু সবার মধ্যে যে উৎসব মুখরতা, উৎসবটা সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে পালন করতে চাইছে। এবং আমার কাছে মনে হচ্ছে মানুষজন একটু বোধহয় কেন জানি করোনা ভীতিটা অতটা কাজ করছে না, যেটা ভীষণ রকম হওয়া উচিত আমি মনে করি। যার কারণে গিয়ে আমি কিন্তু এই মুহূর্তে কিন্তু এসছি অন্য একটি ঢাকার বাইরে মাগুরায় একটি পুজোর প্যান্ডেলে আছি, আশেপাশেই আছি। তো সেখানেও কিন্তু দেখছি মানুষজন আসছে বটে, তবে একটু মানুষের মধ্যে মানসিকভাবে করোনা সংক্রান্ত ভীতিটা আছে, কিন্তু সেই মাস্ক পরে অথবা এই যে একটা মানে প্রতিকারমূলক বিষয়গুলো সবাই যেন মানছে না কেন জানি, সবাই কেন উৎসব মুখরতে মেতে উঠতে চাইছে, এই হচ্ছে বিষয়। আপনার গানগুলো সম্পর্কে খুব সংক্ষেপে যদি কিছু বলতেন। আমার গান বলতে কি, আমি এবার কিন্তু আমার 3টা গান রিলিজ হয়েছে। একটা গান ছিল বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হচ্ছে, সেটি ফুয়াদ নাসের বাবু ভাই, নিশ্চয়ই আপনারা জানেন যে বিখ্যাত মিউজিক কম্পোজার, উনি প্রথম এরকম দুর্গাপুজোর গানে কম্পোজিশন করছে। সেখানে আমরা 8 জন শিল্পী ছিলাম। এছাড়াও আমরা আরেকটি গান করেছি 4 জন শিল্পী নিয়ে, যেটা প্রোটিউনসের ব্যানারে এসছে। লিখেছেন প্রসেনজিৎ ওঝা এবং শুট করেছেন শোভন রায়। অসাধারণ একটি গান, সেখানে আমরা 4 জন ছিলাম, অবন্তী সিথি, মৃদুলা, প্রীগীত, আমি। তারপর আরেকটি গান এসছে অধরা জাহানের লেখা, সুর হচ্ছে টেডি উজ্জ্বলের। মানে সবকিছু মিলে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আমাদেরকে এই বিষয়ে জানানোর জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের সন্ধ্যার নিউজ 24 এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।